এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর এই সিজনে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়। এখনও কিন্তু আমগুলো অনেক বেশি বড় বড় হয়নি, তবে ছোট আম দিয়ে কিভাবে আপনারা এরকম রেসিপি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। এখন যেহেতু ঝড় বৃষ্টির সিজন চলছে, প্রচুর ছোট ছোট আমই গাছ থেকে পড়ে যায়, সেগুলো দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি কয়েকটা আম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিয়ে এটা ব্লেন্ডার করে নেবেন। আর চাইলে কেউ পাটায় বেটে বা হামানদিস্তায় শেষেও এটা ব্যবহার করতে পারেন। আমি এই যে ব্লেন্ডার করে নিলাম, একটা মিহি পেস্ট হয়, ব্লেন্ডার করে নিলে সবচেয়ে ভালো হয়। তো চলে যাচ্ছি সরাসরি কড়াতে, আর আমি এটা ঢেলে দিচ্ছি এখন। সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে এভাবে অনবরতই নাড়তে থাকতে হবে। এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন একটু অনবরত এখানে দাঁড়িয়ে, মানে চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করতে। আর এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন চিনি। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে আসবে, এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, সামান্য ফুড কালার দিয়ে দিলাম যাতে এর কালারটা সুন্দর আসে। তবে এটা একেবারেই অপশনাল, এটার জন্য কোনো স্বাদের পরিবর্তন হবে না। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানাতে খুবই কম উপকরণ লাগে। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল আর 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই নামানোর আগে সরিষার তেলটা আর পাঁচফোড়নের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স অথবা 1 চা চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে তখনই আমি এর চুলাটা অফ করে দিচ্ছি। আর একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি এই যে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই হাতে তেল অথবা ঘি মাখিয়ে নেবেন। আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তো এইভাবে সুন্দর করে গোল করে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। আর অবশ্যই নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়া আর সরিষার তেলটা দিয়ে দেবেন, না হলে কিন্তু এভাবে হাতে গোল করা যাবে না। তো এই যে দেখুন, আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ, এটা খেতে যে এত সুস্বাদু কি বলবো, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এই যে দেখুন, আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুন্দর। তো এখন আমি একটু সৌন্দর্যের জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি চিনি, আর চিনিটাকে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি, তাতে দেখতে সুন্দর লাগবে এই আর কি। এখন চলে যাচ্ছে পরবর্তী রেসিপিতে, আমের ঝুরি আচার তৈরি করার জন্য। এই যে দেখুন, আমগুলোকে কিন্তু আমি ধুয়ে কেটে আবারও ধুয়ে নিলাম পানি দিয়ে। এখন আমি এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার করে দেখাবো, আশা করছি সবাই বুঝতে পারছেন। এই যে গ্রেটারের যে বড় অংশ, সেই অংশ দিয়ে আমি সবগুলো এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন কুচি কুচি করে, যার যেভাবে সুবিধা সে সেভাবে এভাবে করে কেটে নেবেন পাতলা পাতলা করে। আর যত পাতলা করবেন এটা কিন্তু শুকাতে ততই সাহায্য করবে তাড়াতাড়ি। এখানে আমি কিছু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটা রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এটাকে ভালো করে মাখবো যাতে সমস্ত আমের গায়েই মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আর এটা রেস্টে রেখে দেওয়ার একটাই কারণ, আমের মধ্যে থেকে যতটা পানি আছে সবটা বেরিয়ে আসবে। আর যেহেতু আমরা লবণ, হলুদ, মরিচের গুঁড়াও দিয়েছি, সেহেতু এটাকে একটু ভালোভাবে এর মধ্যে আমের মধ্যে প্রবেশ করতেও সাহায্য করবে মশলাগুলোকে।
এগুলো মেখে রেখে দিলাম, পানিটা বের হোক। ততক্ষণে আমি এই যে মশলাগুলো ভেজে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আছে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা আর ধনিয়া, পাঁচফোড়ন আর আছে মৌরি। এই মশলাগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আম থেকে পানি বেরোতে থাকুক, আমি ততক্ষণে মশলাগুলো ভেজে ব্লেন্ড করে নেব। এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, বড়গুলো তাড়াতাড়ি ভাজা হতে চায় না, সেজন্য বড়গুলোকে আমি আরেকবারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা আরও 2 মিনিট অল্প আঁচে আমি ভেজে নেব। এতে করে সব মশলাগুলোই আমার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো মশলাগুলো তুলে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকেও আমি একটু মেখে নিব, কারণ পেঁয়াজের গায়েও অনেকটা পানি থাকে, আপনারা সবাই জানেন। এটাও বেরিয়ে যাবে, আর পানি যতটা বেরিয়ে যাবে রোদে শুকাতে, ততই আমাদের কম সময় লাগবে। তো আগে থেকে যে আমগুলো মেখে রেখেছিলাম সেগুলোও এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের সাথে আমগুলোকে এখন ভালোভাবে মাখবো। মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে আম আর পেঁয়াজ থেকে যতটা পানি বেরিয়ে এসে সবটা ঝরে যাবে। তাতে করে রোদে শুকাতে আমাদের কম সময় লাগবে। এই যে এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। এই যে ফিরে আসছে আধা ঘন্টা পর। এখন যেটাতে আমি শুকাতে দেব সেটাতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা। আমি আস্ত সরিষা পানি ছাড়া বেটে নিয়েছি, সেটাই এখানে ছিটিয়ে দিলাম। সরিষাটা আপনারা আপনাদের আম অনুযায়ী সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। আর যে আমি মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মশলা আমি এখানে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে এটাতে আমি ছড়িয়ে দেব। যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে ছড়িয়ে আমি 2 দিন রোদে শুকাবো। আমার এই আমচুরটা রোদে শুকাতে 2 দিন টাইম লেগেছে। আপনাদের হয়তো রোদের তাপ অনুসারে কম বা বেশি লাগতে পারে। ফিরে আসছি 2 দিন পর। এই যে দেখুন 2 দিন পরে আমার আমটা কত সুন্দর শুকিয়ে গেছে। এটা কিন্তু এভাবে নাড়লে ভেঙে যাবে না, ভিতরে সফট আছে আর বাহিরে শক্ত। এইভাবেই এটাকে শুকিয়ে নিতে হবে। এখন এটাকে আমি যে বয়মে সংরক্ষণ করব সেই বয়মে তুলে নেব। আমটার কিন্তু রোদে শুকানোর সাথে সাথে কালারটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় যতটা না সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে বাস্তবে আরও একটু কালারটা খুবই সুন্দর এসেছে। এই আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একটু ফাঙ্গাস পড়বে না বা নষ্ট হবে না কোনোভাবেই। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল। সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যাতে আচারটা ডুবে থাকে। আর দিয়ে দিচ্ছি আমি 2টা বড় সাইজের রসুনগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে তেলটা যখন একেবারে এভাবে বলক চলে আসবে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর সেই তেলগুলো একটা চামচ দিয়ে আমি এই বয়মের মধ্যে দিয়ে দেব। তেলগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, ঠান্ডা করা যাবে না। আর এই আচারটা তেলের মধ্যে যতদিন থাকবে ততদিন ভালোভাবে আচারটা মজবে। এটা আপনারা যে কোনো ভর্তা, ডাল এবং অন্যান্য খাবারের সাথে খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা আমার মতো বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।